প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা আজকে ইন্টিগ্রেশনের সেকেন্ড ক্লাসটা করব ইনশাল্লাহ। তো আমরা আজকে সেকেন্ড ক্লাসে দেখব যে এন্টি ডেরিভেটিভ হিসেবে ইন্টিগ্রেশনটা কিভাবে ইউজ করা হয় এবং তার সাথে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব ইনশাল্লাহ। তো এন্টি ডেরিভেটিভের ফর্মুলাটা হচ্ছে ব্যাপারটা কিছুটা এরকম যে এফ অফ এক্স যদি কোনো একটা ফাংশন হয়, তাহলে সেই ফাংশনকে যদি আমরা এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে তার যে অ্যান্সারটা হয় তাকে আমরা ধরি জি অফ এক্স। তো জি অফ এক্স বলার কারণ হচ্ছে আসলে জি দ্বারা আমরা এখানে বলছি যে এফ অফ এক্স মানে এক্স এর ফাংশন, আর এখানে আমরা জি অফ এক্স বলতে বলছি যে এক্স এর একটা গ্রেডিয়েন্ট বা ঢাল বলতে পারি ব্যাপারটাকে। অ্যাকচুয়ালি কিন্তু ডিফারেন্সিয়েশন দ্বারা ঢাল নির্দেশ করে এটা আমরা হলো ডিফারেন্সিয়েশনের বেসিকের ক্লাসে বলেছিলাম। তো সেটার একটা সামান্য একটু ব্যাপার একটু বোঝাবো, নাহলে তাহলে তোমার জন্য বুঝতে একটু সহজ হবে। সেটা হলো, দেখো যে আমরা যদি বলি যে এটা হলো এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনকে আমরা এই যে এইভাবে ডিএক্স পরিমাণ বৃদ্ধির জন্য কি পরিমাণ ডিওয়াই বৃদ্ধি পাচ্ছে, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম যে হচ্ছে ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স। তো ডিওয়াই বাই ডিএক্স এটা কিন্তু এই ফাংশনটির একটা ঢাল নির্দেশ করে। তো ঢাল মানে কি আমরা ডেফিনেটলি জানি যে এখানে কি পরিমাণ কোণ উৎপন্ন করছে, সেই কোণের ট্যানজেন্টের মান। এক্স অক্ষের সাথে রেখাটি কি পরিমাণ কোণ উৎপন্ন করছে সেই কোণের ট্যানজেন্টের মানটা হলো ঢাল। দ্যাট মিনস আমরা বলতে পারি হলো ট্যান থিটা। তো এখান থেকে বুঝতে পারছি এখানে যে পরিমাণ থিটা কোণ উৎপন্ন করবে, এখানেও ডেফিনেটলি ঠিক একই পরিমাণ থিটা কোণ উৎপন্ন করবে, যেহেতু এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল। তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি যে হলো tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি dy বাই dx। তো এটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি ঢাল। দ্যাট ইজ dy বাই dx টাই হলো আমাদের এখানে ঢাল। তো আমরা এখানে f অফ x টাকে অবশ্যই বলতে পারি y, যেহেতু y ইকুয়াল টু f অফ x। তাহলে আমরা বলতে পারি f অফ x এর ডিফারেন্সিয়েশনটাই হলো g অফ x, দ্যাট ইজ গ্রেডিয়েন্ট অফ x, x এর একটি গ্রেডিয়েন্ট বা x এর একটি ঢাল। তো এটা কিন্তু আবার ফাংশন মানে এটা মনে করা যাবে না যে এক্স এর ফাংশন, এটা হলো এক্স এর গ্রেডিয়েন্ট ঢাল। তো এনিওয়ে, তো যদি এফ অফ এক্স এর ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে গ্রেডিয়েন্ট অফ এক্স পাই। এই গ্রেডিয়েন্ট অফ এক্স কে এটাকে বলা হয় হচ্ছে ডেরিভেটিভ, বা বাংলাতে আমরা বলতে পারি হচ্ছে অন্তরজ। এটাকে আমরা বলতে পারি ডেরিভেটিভ, বা বাংলাতে তুমি এটাতে অন্তরজ বলতে পারো, কোনো সমস্যা নাই। ডেরিভেটিভ, এটাকে আমরা বলবো হচ্ছে ডেরিভেটিভ। এখন আসো এই যে এফ অফ এক্স ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে যে গ্রেডিয়েন্টটা পেলাম, এই গ্রেডিয়েন্ট অফ এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, গ্রেডিয়েন্ট অফ এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তো গ্রেডিয়েন্ট অফ এক্স কে ইন্টিগ্রেশন বলতে ব্যাপারটা কিছুটা এরকম যে আগে ডিফারেন্সিয়েশনের আসলে ইন্টিগ্রেশনটা বুঝতে খুবই সহজ হবে যদি ডিফারেন্সিয়েশনের মেন বেসিকগুলো যদি তোমার মাথায় থাকে, তাহলে বুঝতে খুবই সহজ হয়ে যাবে। দেখো যে আমরা ডিফারেন্সিয়েশনের ক্লাসে বলছিলাম যে বিভিন্ন পয়েন্টে ক্ষুদ্র 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 যে পয়েন্টে, সেই প্রতিটা পয়েন্টে মনে করে এটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট, আমি অনেক বড় বড় ডিস্টেন্স নিয়ে দেখালাম কারণ তোমার ভিডিওতে দেখতে সমস্যা হবে। ধরে নাও এটা একদম কাছাকাছি কাছাকাছি সবগুলো পয়েন্টগুলো। তো এই যে প্রতিটা পয়েন্টে dx পরিমাণ বৃদ্ধিতে dy কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, dx পরিমাণ বৃদ্ধিতে dy কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ব্যাপারটাকে এইভাবে রিপ্রেজেন্ট না করে যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, মনে করি একটা ফাংশন একটা পয়েন্ট, এই পয়েন্টের জন্য আমরা মনে করে বললাম এই পয়েন্টের জন্য আমরা এখানে একটা মানে x এর ভ্যালু এর জন্য আমরা একটা y এর ভ্যালু পেলাম। এখন এই জায়গা থেকে যদি a এর সাথে যদি dx পরিমাণ যদি বৃদ্ধি করি, x এর ভ্যালু যদি dx পরিমাণ বৃদ্ধি করি, তাহলে y এর ভ্যালু পাবো মনে করো এই অংশটা। মনে করো a x এর ভ্যালু এর জন্য y এর ভ্যালু পেলাম b, x এর ভ্যালু a থেকে dx পরিমাণ বৃদ্ধি করার জন্য y এর ভ্যালু এই পুরোটা পেলাম হচ্ছে c, এই পুরোটা c আর পুরোটা b। এই যে c মাইনাস b অর্থাৎ এই অংশটুকু c থেকে b বাদ দিচ্ছে, বাদ দিলে আমরা কি পাই dy, অর্থাৎ এই যে এখান থেকে এইটুকু বৃদ্ধির পরিমাণটাকে আমরা বলছিলাম dy। এরকম ভাবে দেখো প্রতিটা পয়েন্টে এই x এর উপর প্রতিটা পয়েন্টে
এরপর আমরা আবার dx পরিমাণ বৃদ্ধি করি, dx পরিমাণ বৃদ্ধি করলে আবার আমরা এই জায়গা থেকেও একটা dy পরিমাণ বৃদ্ধি পাবো। আবার এখান থেকে dx যদি বৃদ্ধি করি তাহলে আমরা আবার দেখো এই জায়গা থেকে ওই একটা dx পরিমাণ বৃদ্ধি পাবো, সরি dy পরিমাণ বৃদ্ধি পাবো। কি dy পরিমাণ বৃদ্ধি পাবো? a এর জন্য x এর y এর ভ্যালু যা ছিল a থেকে dx পরিমাণ বাড়ালে y এর ভ্যালু তার থেকে dy পরিমাণ বেড়ে গেছে। ঠিক অনুরূপভাবে এই জায়গা থেকে আরো dx পরিমাণ বাড়ালে y এর ভ্যালু আগে যেখানে ছিল তার থেকে আরো dy পরিমাণ বেড়েছে। আবার এই জায়গা থেকে যদি dx পরিমাণ বাড়াই তাহলে y এর ভ্যালু এই এখান পর্যন্ত যা ছিল তার থেকে এই যে dy পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই যে সমস্ত বৃদ্ধিগুলো, এই যে বৃদ্ধি পেল, এই সমস্ত বৃদ্ধির সামেশন, আগে বলছি ইন্টিগ্রেশনটা হলো সামেশন অফ s, এর s থেকে হচ্ছে একটা সিম্বল নেওয়া হয়েছে যেটাকে আমরা ইন্টিগ্রেশন সিম্বল বলি। এই সিম্বল দ্বারা বোঝাচ্ছে যে g অফ x, ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রতিটা পয়েন্টের যে ঢালগুলো, এখানকার ঢাল এখানকার ঢাল এখানে, প্রতিটা পয়েন্টের ঢাল এর সমষ্টি, সেই সমষ্টিটাই হলো সমস্ত পয়েন্টের ঢালের সমষ্টিটাই হলো f of x plus c, f of x plus c। সিটা কেমন আমি একটু পরে বলবো। ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে বলতে পারো যে যে ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি সেই যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা অ্যানসার পাচ্ছি, ওই অ্যানসারকে যদি আবার ইন্টিগ্রেশন করা যায় তাহলে ডিফারেন্সিয়েশন করার আগে ফাংশনটির যে রূপ ছিল সেই রূপ চলে আসবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি tan x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এর অ্যানসারটা পাই হলো আমরা sec স্কয়ার x। এই যে tan x মেইন ফাংশন ছিল কোনটা বলো তো? মেইন ফাংশন ছিল হলো tan of x, এখানে f of x সমান tan of x। আর sec স্কয়ার x টা কি বলো তো? sec স্কয়ার x টা হলো ফর্মুলা অনুসারে গ্রেডিয়েন্ট অফ x, দ্যাট মিন্স g of x। এই g of x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি কার সাপেক্ষে, এক মিনিট এখানে দেওয়া হয়নি, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। x এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন যদি করি তাহলে যাকে ডিফারেন্সিয়েশন করেছিলাম আবার সেই ফিরে আসবে, tan x plus c। f of x সমান আমরা বলছি tan x আর sec স্কয়ার সমান বলছি g of x। তাহলে g of x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আমরা f of x plus c পাচ্ছিলাম, ঠিক অনুরূপভাবে g of x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে g of x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে f of x plus c পাচ্ছিলাম। c নেওয়ার কারণটা একটু পরে বলবো। তাহলে ব্যাপারটাকে বলতে পারি যে যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করে যে আমরা ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভের যে অ্যানসারটা পাচ্ছি, ওই অ্যানসারটাকে ওই ডেরিভেটিভটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাচ্ছি? পুনরায় ডেরিভেটিভের আগের অংশটা ফিরে পাচ্ছি। অর্থাৎ বলতে পারো যে যদি এই f of x সমান tan x ছিল, এই tan x কে আমরা ডিফারেন্সিয়েশন করে পেয়েছি sec স্কয়ার x, আবার এই tan x কে ডিফারেন্সিয়েশন করে যে অ্যানসারটা পেয়েছি তাকে যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে ডিফারেন্সিয়েশন করার আগে যে অবস্থাটা ছিল সেটা হয়ে যাবে। ব্যাপার এই জন্য বলা হয় যে ইন্টিগ্রেশনটা হলো অ্যান্টি ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশনের বিপরীত রূপ। একটা উদাহরণ দিলে এবার সি এর ব্যাপারটা একটু নিয়ে আসি। সি এর ব্যাপারটা আনার জন্য আমরা যেটা করবো সেটা হলো যে ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করে তারপর সি এর ব্যাপারটা নিয়ে এসে, যে মনে করে আমরা বললাম যে 5x, মনে করো 5x কে ইন্টিগ্রেশন করতে হবে, 5x কে এখন 5x কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 5x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি পাবো বলতো? জাস্ট 5 পাবো। আসলে এটা কারো বুঝতে সমস্যা নেই। এই যে ডিফারেন্সিয়েশন, 5x কে ডিফারেন্সিয়েশন করে যে অ্যানসারটা পেলাম, ওই অ্যানসারকে যদি তুমি ইন্টিগ্রেশন করো x এর সাপেক্ষে তাহলে ডিফারেন্সিয়েশন করার আগের যে অবস্থাটা ছিল ফাংশনে সেই অবস্থাটাই ফিরে আসবে, সাথে একটা সিম্বল। তার মানে ব্যাপারটাকে বলতে পারো কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে যে অ্যানসারটা আসবে সেই অ্যানসারকে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করার আগে রূপ ফিরে আসবে। কথাটা এইভাবে আসতে পারে, ডিফারেন্সিয়েশনের মানে ইন্টিগ্রেশনের অ্যানসারটা হলো ডিফারেন্সিয়েশনের আগের রূপ, আর যাকে ইন্টিগ্রেশন করা হবে সেটা হলো ডিফারেন্সিয়েশনের পরের রূপ। ইন্টিগ্রেশনের অ্যানসারটা হবে হলো ডিফারেন্সিয়েশনের আগে ফাংশনটির মেইন যে রূপটা ছিল সেই মেইন রূপটা, আর যাকে ইন্টিগ্রেশন করছো সেটি হলো ডিফারেন্সিয়েশন করার পর ফাংশনের যে রূপটা পাওয়া যায় সেই রূপটা।
আমরা ডিফারেন্সিয়েশন থেকে বলতে পারি যে যাকে ডিফারেন্সিয়েশন করছে সেটা হলো ইন্টিগ্রেশনের অ্যান্সারটা, আর ডিফারেন্সিয়েশন করে আমরা যে গ্রেডিয়েন্টটা পাচ্ছি বা ঢালটা পাচ্ছি সেই ঢালটাই হলো যাকে ইন্টিগ্রেশন করা হচ্ছে সে। এটাই হলো আমাদের অ্যান্টি ডেরিভেটিভ। আশা করি বুঝতে সমস্যা নেই। এবার আসলে সি নিয়ে ব্যাপারটা কি বলি, যে অন্তত আশা করি এটাও কারো বুঝতে সমস্যা নেই যে ডিফারেন্সিয়েশনের অ্যান্সারটাই হবে ইন্টিগ্রেশনের মেইন রূপ। মেইন রূপ বলতে হচ্ছে ডিফারেন্সিয়েশনের অ্যান্সারটাকে আমরা ইন্টিগ্রেশন করব, আর ইন্টিগ্রেশনের অ্যান্সারটাই হলো ডিফারেন্সিয়েশন করার আগের রূপ, মেইন ফাংশন। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে এখন আসো আমরা যে দেখি যে মনে করি একটা ফাংশন ছিল f of x equal to 2x plus 5, এক্সাম্পল হিসেবে বলছি। এখন এটার সাথে আমরা একটু দেখব c এর একটা সম্পর্ক দেখব। এই f of x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, f of x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে এরকম, f of x মানে কি 2x plus 5, বা ডেফিনেটলি এটা কারো বুঝতে সমস্যা নেই, ডিফারেন্সিয়েশন অ্যান্সার হবে 2। ওকে, তো এটাকে আমরা কি বলছি, g of x। এখন আসলে আমরা ইন্টিগ্রেশন করব কাকে, g of x কে, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তো g of x পেয়েছি কাকে, 2। ওকে, 2 কে যদি ডিফারেন্সিয়েশন করি কি পাবো বলো, জাস্ট 2x পাবো। কেন 2x পাবো, এটা যাদের ফর্মুলা জানেন তাদের বুঝতে একটু সমস্যা হবে, যে আমি আমার সহজ ভাষাতে জাস্ট বোঝানোর জন্য বলছি কথাটা, এটা কোনো বইয়ের ভাষা না। এই টাইপের ফর্মুলা মনে রাখার জন্য একটা সহজ ভাষা ইউজ করছে। সেটা হলো, যদি আমি ভাষা ইউজ না করলে আমার সমগ্র ক্লাস দেখার পর ফর্মুলাগুলো এমনিতে মাথায় সেট আপ হয়ে যাবে, যদি তোমার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো জানা থাকে। যে c ইন্টু dx হলে জাস্ট cx হয়ে যাবে। সেটা হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, 1 2 3 4 5 6 7 8 9 10 যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু হতে পারে। আর কনস্ট্যান্ট ভ্যালু আমরা কাকে বলবো, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে সে ব্যতীত যেই থাকবে সে হলো কনস্ট্যান্ট। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে, x ছাড়া এখানে যেই থাকবে সেই কনস্ট্যান্ট, x ছাড়া a b c d e f যেই থাকবে সেই কনস্ট্যান্ট, বা যে কোনো একটা সংখ্যা 5 6 7 8 9 10 11 12 13 14 যে কোনো সংখ্যা থাকলে সেই হলো কনস্ট্যান্ট। সহজ কথায় মনে রাখবা, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে সে যদি না থাকে, না মানে সে ব্যতীত যেই থাকবে সেই কনস্ট্যান্ট। ডি আরো সহজ ভাষায় যদি বলি, ডির সাথে যে থাকবে সে ছাড়া যে থাকবে সে হলো কনস্ট্যান্ট। ডির সাথে কি আছে, এক্স, সি আছে, এক্স নাই, সো এটা কনস্ট্যান্ট। যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে কি করতে হয়, জাস্ট যদি শুধুমাত্র কনস্ট্যান্ট থাকে, যদি শুধুমাত্র কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে সে যদি না থাকে তাহলে কি করতে হয়, একবারে এটাকে গুণ করে 6 বসে দেবো। ওকে, তো সেই দিক থেকে আমরা এখানে দেখলাম 2 বসে, দ্যাট ইজ 2x। আচ্ছা, এবার বলতো আমি একটু আগে বললাম যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে যে অ্যান্সার পাওয়া যায়, ওই অ্যান্সারকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ওই ডিফারেন্সিয়েশন করার আগে যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা আবার ফিরে পাওয়া যায়। ফিরে পেয়েছি কি আমরা, পাইনি। কিন্তু কেন পাইনি, 2x পেয়েছি, 5টাকে পেয়েছি, 5টা পাইনি আমরা। ভালো করে বোঝার চেষ্টা করো যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মেইন রূপটা হলো, কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে যে অ্যান্সার পাবো সেই অ্যান্সারটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ফাংশনটি ডিফারেন্সিয়েশন করার আগের যে অবস্থা ছিল সেই অবস্থা ফিরে আসবে। তার মানে f of x সমান যদি 2x plus 5 হয়, এই 2x plus 5 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে 2 পাই, তার মানে আমি একটু আগে যে নিয়মটা বললাম ওই নিয়ম অনুসারে 2 কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে 2x plus 5 হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। কিন্তু উচিত মানে 2x plus 5 হতে হবে। তো 5টা কি বলতো, 5টা হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো যেহেতু 5 একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই এর সাথে যদি c লাগাই দিই তাহলে পারে আগের রূপ ফিরে আসা সম্ভব, যেখানে c সমান 5। বাট তুমি ইন্টিগ্রেশন করছো যাকে, ডিফারেন্সিয়েশন কাকে করা হয়েছে করে দেখো, যখন তুমি ইন্টিগ্রেশন যখন ম্যাথ করতে যাবে সেই সময় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে দিবে না যে f of x একটা ফাংশন আছে তাকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2, সো 2 কে তুমি ইন্টিগ্রেশন করো, এইভাবে কিন্তু দিবে না। সরাসরি কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে কি হচ্ছে না এরকম টাইপের কোনো কিছু উল্লেখই থাকবে না।
যে কোনো একটা ফাংশন তুমি জাস্ট ফাংশনকে ইন্টিগ্রেশন করতে বলবে তোমাকে। তো সেই দিক থেকে এখানে যে ব্যাপারটা কি বলি মনে করো, এক্সাম্পল হিসেবে বলছি, মনে করো কোনো একটা ফাংশন দিল 5x প্লাস 6x স্কোয়ার, এভাবে একটা ফাংশন তোমাকে দিয়ে দিয়েছে। এই ফাংশনটাকে এটাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে বলেছে, ডিফারেন্সিয়েশন করতে বলেনি, ইন্টিগ্রেশন করতে বলেছে। তো এটাকে যদি ইন্টিগ্রেশন যদি করতে বলে, আগে বলেছি ইন্টিগ্রেশন যাকে করতে বলবে সে কি হবে, সে হলো ডিফারেন্সিয়েশনের অ্যান্সার। তো এটাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে বলেছে, এর অর্থ হলো এটা হলো ডিফারেন্সিয়েশন অ্যান্সার। কার ডিফারেন্সিয়েশন অ্যান্সার সেটা কি দেওয়া আছে? এক্সাম্পল হিসেবে মনে করে এরকম কোনো একটা ফাংশন দেইনি, জাস্ট তোমাকে বলেছে 2 এর ইন্টিগ্রেশন করো। তো এই 2 এর ইন্টিগ্রেশন করলে আমরা কি লিখতাম, এইভাবে 2x + c লিখতাম। তো জাস্ট 2 এর তোমাকে 2 কে ইন্টিগ্রেশন করতে বলছে। এর অর্থ কি, 2 কে ইন্টিগ্রেশন করতে বলার অর্থ হলো কোনো একটা ফাংশন ছিল, যে ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে তুমি 2 পাইছো, সেটাকে তুমি ইন্টিগ্রেশন করছো করে 2x + c পাচ্ছ। তো তার মানে কোনো একটা ফাংশন ছিল, যে ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে তুমি 2 পাইছো, 2 কে ইন্টিগ্রেশন করছো, সেই ফাংশনটা কি ছিল যদি উল্লেখ না থাকে তুমি কি বুঝবা? হ্যাঁ, তুমি এটা বলতে পারো 2x + c। হ্যাঁ ভাই, আমরা বলতে পারি f(x) সমান ছিল 2x + c, কারণ 2x + c কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম, 2x + c কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে আমরা 2 পেতাম। কিন্তু ভাইয়া এই যে ভাইয়া এবার কিন্তু একটু আগে আপনি বললেন যে হলো জাস্ট আমাকে যদি কোনো একটা ফাংশন উল্লেখ না করে যদি শুধু 2 কে যদি ইন্টিগ্রেশন করতে বলে, তাহলে এই 2টা হবে হলো কোন একটা ফাংশনের ডিফারেন্সিয়েশনের অ্যান্সার, সেই ফাংশনটা বের করা সম্ভব না? অবশ্যই সম্ভব, কারণ 2 কে আমরা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলেই তো আমরা এই 2টা হলো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশনের অ্যান্সার। তো কোন ফাংশনের ডিফারেন্সিয়েশনের অ্যান্সার 2 সেটাই যে আমরা পেয়ে যাবো, কারণ ইন্টিগ্রেশনের অ্যান্সারটা হবে যাকে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে সেই ফাংশনটা। 2x + c পেলা তুমি ফাংশনটা, f(x) সমান তুমি c পেলা, কারণ এই 2x + c কে তুমি ডিফারেন্সিয়েশন করলে তুমি পাচ্ছ হলো 2। এখন আমাকে বলো, তুমি যদি এই জায়গায় যদি 5 লিখতা, তাও কি তুমি এখানে 2 পেতে না? 2 পেতা। 10 যদি লিখতা তাও তো 2 পেতা। 1000 যদি লিখতে তাও তো 2 পেতা। 20000 যদি লিখতে তাও তো 2 পেতা। এক্স্যাক্টলি যে c এর মানটা যে কত, তার মানে শুধু আমি c দ্বারা যদি বলি তাও তো এখানে 2 পেতা। এক্স্যাক্টলি c এর মানটা কত সেটা কিন্তু এই ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করা সম্ভব না। c এর মানটা এক্স্যাক্টলি কত ছিল এটা কিন্তু বের করা সম্ভব না, যদি নির্দিষ্ট যৌগজ থাকতো কোনো, তাহলে সেটা কত ছিল আলাদা, বাট এটা অনির্দিষ্ট যৌগজ, এই ক্ষেত্রে বের করা সম্ভব না। তো আমরা বলতে পারি এখানে 1000, 10000, এই 2x এর সাথে 1000, 10000, 20000 যাই থাকুক না কেন, আমরা সেটা না বলে জাস্ট c বলবো। আমরা এখানে যদি 5ও যদি বলি, তাহলে আমরা যদি অ্যান্সারটা 2 পাই, 10ও যদি বলি আমরা 2 পাই। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি এখানে যে এই জায়গায় কোন একটা, এই যে আমরা যে হলো যাকে ডিফারেন্সিয়েশন করে আমরা অ্যান্সারটা পেয়েছি তাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, করলে পারে যে আমরা 2x পাচ্ছি, এই 2x এর সাথে ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি এই ভাষাটা বলাটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য বলি। দেখো, আমি একটু আগে তোমাকে বললাম যে f(x) সমান ফাংশন ছিল 2x + 5। তো এই 2x + 5 কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তুমি অ্যান্সার পেয়েছিলে 2। আমি যদি 5 যদি না দিতাম, তাও কি ডিফারেন্সিয়েশন অ্যান্সার কি 2 হতো না? 2 হতো। 5 যদি না দিতাম তাও 2 হতো, আর 5 দিলেও 2 হতো, বা যে কোনো একটা সংখ্যা এখানে যোগ দিলেও 2ই হতো সে। বাট আমি যদি এখানে যদি এই 2 কে যদি আমরা ইন্টিগ্রেশন করে যদি c দিই, c দ্বারা যদি আমি যদি বলে দিই যে c এর ভ্যালু 0, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, 0 হতে পারে অথবা যে কোনো একটা সংখ্যা হতে পারে। তাহলে এখন আমি যদি বলি যে ফাংশনটা ছিল 2x, জাস্ট 2x, c এর ভ্যালু কত? 0। আমি যদি বলি না ফাংশনটা ছিল 2x + 5, তাহলে আমরা বলে দিলাম না c এর ভ্যালু 5। বা আমি বললাম না এখানে ফাংশনটা ছিল 2x + 1000, আমি বলে দিলাম c এর ভ্যালু 1000, তাহলে কি হবে না? হবে। এই জন্য এই জায়গাটা c ব্যবহার করা হয়। c ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে ডিফারেন্সিয়েশন অ্যান্সারকে আমরা ইন্টিগ্রেশন করেছি, করে যে অ্যান্সারটা পেয়েছি এটাই হলো ডিফারেন্সিয়েশন যাকে করা হয়েছে সেই ফাংশনটি মেইন লুপ, সেই মেইন লুপের সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকতে পারে বা নাও পারে। যদি না থাকে তাহলে c ভ্যালু হবে 0, আর যদি থাকে তাহলে সকল কনস্ট্যান্ট যে ভ্যালু আছে তার মধ্যে যে কোনো একটা। c দ্বারা এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা হয়। আশা করি বুঝছো যেখানে কেন c ইউজ করা হচ্ছে। এনিওয়ে,
বাট নির্দিষ্ট যৌগগুলোর ক্ষেত্রে সি ইউজ করা হয় না। এর বেশ কিছু কারণ আছে। আমরা যখন নির্দিষ্ট যৌগ সম্পর্কে ডিটেলস আলোচনা করবো তখন ইনশাআল্লাহ জানবো, যেহেতু আজকের ক্লাসে আলোচনা করবো, আজকের ক্লাসে শেষের দিকে বুঝতে পারবো যে নির্দিষ্ট যৌগের ক্ষেত্রে কেন সি ইউজ করা হয় না। তার মানে আমরা অলরেডি বুঝে ফেলেছি যে ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো যে আমরা মুখস্থ করেছিলাম, সেই ফর্মুলাগুলোর যে অ্যান্সারগুলো ছিল ওই অ্যান্সারগুলোকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করে আগের অবস্থা পেয়ে যাব। তার মধ্যে আমরা বলতে পারি যে এখন থেকে দেখো যে আমরা ফর্মুলা ইউজ করতাম যে d/dx sec x, sec x কে যদি ডিফারেন্সিয়েশন করতাম আমরা উত্তর কি পেতাম, sec x tan x। অ্যান্টি ডেরিভেটিভ এবার হবে উল্টা, যে sec x tan x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবা, অ্যান্সার পাবা sec x প্লাস এই পাবা একটা সাথে। আশা করি বুঝছো। ডিফারেন্সিয়েশন করে যে উত্তর পেয়েছিলাম তাকে এবার ইন্টিগ্রেশন করবো, করে যাকে ডিফারেন্সিয়েশন করেছে সে হবে। সো ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো জানলে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে সমস্যা হয়, বাট তারপর একটু ফর্মুলাগুলো দেখে নিবা। তার এখন যেহেতু ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো জানা আছে, তো সেই দিক থেকে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো পারার কথা, একটু দেখলে পারবো। তো সেই জন্য আমি বেশ কিছু অঙ্কে চলে যাচ্ছি এখন। তো ফার্স্ট আমরা একটা সিম্পল একটা ম্যাথ আমরা সলিউশন করব। সেই ম্যাথটা হলো খুবই সহজ একটা ম্যাথ, ইন্টিগ্রেশন 1/x x প্লাস 1/x। এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে বলছে। একটা ফাংশন ছিল 1/x x প্লাস 1/x, একে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে। তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হলো এটা দ্বারা আমরা গুণ করে দিব x/x প্লাস 1/x স্কয়ার। ভাই আশা করি এই গুণটা পারবা। বোঝা যাচ্ছে এখানে কাটাকাটি হয়ে জাস্ট 1 থাকে, 1 প্লাস 1/x স্কয়ার ইনটু dx। ইন্টিগ্রেশনের একটা মৌলিক ফর্মুলা আছে, সেই মৌলিক ফর্মুলাটা হলো ডিফারেন্সিয়েশনের মধ্যে ইন্টিগ্রেশনের মৌলিক ফর্মুলা আছে। সেই মৌলিক ফর্মুলা u প্লাস v ইনটু dx হলে ফর্মুলাটা হচ্ছে এরকম, u কে একবার ইন্টিগ্রেশন করতে হবে, v কে একবার ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে এইভাবে করতে পারি যে 1 কে আমরা ইন্টিগ্রেশন করব, আবার একবার x স্কয়ার 1/x স্কয়ারকে আমরা ইন্টিগ্রেশন করব। এখন আসো তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হলো 1 ইনটু একবারে ফর্মুলা ইউজ করি। এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে x স্কয়ার নিচে ছিল, আশা করি এটা কারো বুঝতে সমস্যা হবে না, এটা যে উপরে ইনভার্স হয়ে যাবে, -2 ইনটু dx। তো এই জায়গায় আমরা ফর্মুলাটা ইউজ করি, একটু আগে যে ফর্মুলাটা দেখালাম, যে ইন্টিগ্রেশন c ইনটু dx ইকুয়াল টু cx। c এর ভ্যালু কত এখানে 1, সো 1x বা শুধু x, এখানে 1 বসানো যায় না বসানো দাও, প্লাস এটার জন্য যে ফর্মুলাটা ইউজ হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা হলো, আমরা যদি ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আছে x টু দি পাওয়ার n ইনটু dx, এর ফর্মুলা তো x টু দি পাওয়ার n এর সাথে উপরে একটা 1 যোগ হবে, আবার উপরের অংশটাই নিচে যোগ হবে প্লাস 3, একটা অংশ যুক্ত হবে। তাহলে আমরা এখান থেকে করতে পারি x এর, দেখো তো n এর পাওয়ারে n এর মানে এখানে কত -2, তাহলে -2 হলে -2 এর সাথে এটা 1 যোগ, n এর ভ্যালু যাই থাকবে তার সাথে এটা 1 যোগ, এবার উপরে যা ছিল তাই নিচে, পাওয়ার যা ছিল তাই নিচে আবার হয়ে যাবে, সাথে একটা c। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই এটাকে যদি ইন্টিগ্রেশন করলাম এর জন্য একটা c আমরা বসাতে পারতাম যে x প্লাস 3, আবার এই জন্য একটা c, তার মানে 2c। না, মোটা ব্যাপারটা এরকম না। এটা কিন্তু একটা ফাংশনের গ্রেডিয়েন্ট, এটা কিন্তু দুইটা গ্রেডিয়েন্ট না, প্রতিটা গ্রেডিয়েন্ট অফ x এর জন্য একটা করে c হবে। এই পুরো অংশটা জুড়ে কিন্তু একটা গ্রেডিয়েন্ট, দ্যাট ইজ u প্লাস v, এটা কিন্তু একটা g অফ x। সো প্রতিটা g অফ x এর জন্য একটা করে c হবে। তো আমি এই একটা g অফ x কে আমরা দুইটা ফর্মুলার মধ্যে নিয়ে চলে আসছি, তো তার জন্য ভিন্ন ভিন্নভাবে দুইটা c বসানো যাবে না, সমগ্র গ্রেডিয়েন্ট অফ x এর জন্য একটাই মাত্র c বসাতে হবে। আশা করি বুঝছো ব্যাপারটা। এক কথায় ব্যাপারটাকে এইভাবে বুঝে নাও যে ইন্টিগ্রেশন ফর্মুলা বসার পরে লাস্ট অংশে যে আমরা c একটা c লিখে দেব। ইন্টিগ্রেশন যখন ফর্মুলা বসাবো যতগুলাকে ইন্টিগ্রেশন করা হবে না জাস্ট একটা c। আশা করি বুঝছো ব্যাপারটা। পরের লাইনে যে আমরা এখানে হবে হলো x প্লাস x টু দি পাওয়ার -1
বাই -1 প্লাস সি, বা এই মাইনাস এই প্লাস গুণ হয়ে মাইনাস হয়ে গেল, আর এটা হলো 1/x প্লাস সি। আমরা এটাকে অ্যান্সার বলতে পারি। আশা করি বুঝতে পারছো যে অঙ্কটা কিভাবে হলো। এখন আমরা এর পরে আর একটা অঙ্কের দিকে চলে যাব, সেটা হলো আমরা একটু এখন ত্রিকোণমিতির ফাংশন ব্যবহৃত বেশ কিছু অঙ্ক করব ইনশাআল্লাহ। তো ত্রিকোণমিতিক ফাংশন ইউজ এর যে অঙ্কগুলো করবো, একদম সিম্পল একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করি, যে dx by 1 plus cos 2x। তো ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করে যে ম্যাথগুলো হবে, তো সেটার ক্ষেত্রে যেই কথাটা আসে সেটা হলো যে যদি কখনো দেখো মানে ডিফারেন্সিয়েশনের মতো ইন্টিগ্রেশনেও যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন ইউজ হচ্ছে, তাহলে খেয়াল রাখতে হবে যে ওই ত্রিকোণমিতিক ফাংশনটাকে যে কোনোভাবেই ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করে রেডিউস করা যায় কিনা। মানে রেডিউস বলতে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কিন্তু যে কোনোভাবে রেডিউস করলে কিন্তু হতো, বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু যে কোনোভাবে ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করে রেডিউস করলে হবে না। যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকে, তাহলে ওই ত্রিকোণমিতিক ফাংশনটাকে আগে দেখতে হবে যে ওই ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা আছে কিনা। যদি ফর্মুলা থাকে তাহলে সরাসরি ফর্মুলাটা ইউজ করে দিতে হবে, আর যদি ফর্মুলা না থাকে তাহলে ওই ত্রিকোণমিতিক ফাংশনটাকে এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যেন ইন্টিগ্রেশনে কোনো একটা ত্রিকোণমিতিক ফর্মুলার মধ্যে পড়ে যায়। অন্যথায় কিন্তু শুধু শুধু ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করলে জাস্ট অঙ্ক বড় হবে কিন্তু অঙ্ক মিলবে না। ততক্ষণ পর্যন্ত আমাকে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না ইন্টিগ্রেশনের ত্রিকোণমিতিক কোনো একটা ফর্মুলার মধ্যে পড়ে যায়। তো দেখি এখান থেকে কি কোন ফর্মুলা আনা যায়। একটু খেয়াল করে দেখো, 1 plus cos 2x এর আমরা একটা ত্রিকোণমিতিক ফর্মুলাই জানি। সেই ফর্মুলাটা হলো 2 cos স্কয়ার x। এটা হলো একটা ফর্মুলা। তো আমি যদি এই ফর্মুলাটা যদি বসাতে পারি নিচে, তাহলে পরে আমার কি উপকার হবে একটু দেখি। সেটা হলো, দেখো তো 1/cos স্কয়ার x সমান কত, sec স্কয়ার x। আমরা বসাতে পারি sec স্কয়ার x dx/2। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে একটু আগে কিন্তু আমি একটা ফাংশন দেখালাম, একটা ফর্মুলা দেখালাম c ইনটু dx, একে যদি ইন্টিগ্রেশন করি cx হয়। এখানে কিন্তু দেখো এই dx এর সাথে কিন্তু x এর কোনো চলক নাই, বাট এই জায়গায় তুমি যদি বলো এই c-টা 2টা হলো একটা কনস্ট্যান্ট c, ঠিক আছে। তো সেই জন্য আমরা এখানে এরকম করে বসাবো ইনটু x, মোটেও হবে না। কেন? কারণ এই 2 কিন্তু এরকম ভাবে কিন্তু নয়, সাথে জাস্ট হাফ আছে, এরকম কিন্তু নয়। হাফ যার সহগ সেখানে কিন্তু একটা চলক আছে x, আর সেই xটা কি, যেহেতু x এর সাথে আমরা ডিফারেন্সিয়েশন করছি সেই xই আছে, সো এই ক্ষেত্রে কিন্তু এখানে c dx 6 এই ফর্মুলাটা ইউজ করা যাবে না। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হলো সেম ব্যাপার, যার সাথে ডিফারেন্সিয়েশন করব সেই ব্যতীত যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা বলবো হলো কনস্ট্যান্ট, আর সেই কনস্ট্যান্টটাকে বাম দিকে বের করে নিয়ে চলে আসবো, মানে ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিয়ে চলে আসবো। লিমিটের মতো ব্যাপারটা কিছুটা, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, হাফটা হলো, হাফের সাথে কোনো এক্স নাই, সো হাফটা হলো কনস্ট্যান্ট, সো সেই কনস্ট্যান্টটা বাইরে বের করে নিয়ে চলে আসবো। তাহলে কি থাকলো, জাস্ট sec স্কয়ার x ইনটু dx থাকলো। আচ্ছা, এবার বলো তো এই sec স্কয়ার x এর কি একটা ইন্টিগ্রেশন ফর্মুলা আছে না? অবশ্যই আছে। সেটা কি, sec স্কয়ার x ইনটু dx এর ফর্মুলাটা হলো tan x প্লাস c। এই আমার হয়ে গেছে এর ইন্টিগ্রেশন। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আরেকটা অঙ্ক সলিউশন করব এখান থেকে, সেটা হলো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ইন্টিগ্রেশন sec x ইনটু sec x প্লাস tan x ইনটু dx। x এর সাপেক্ষে এই একটা ফাংশন দিয়ে আছে sec x ইনটু sec x প্লাস tan x, একে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা দেখি ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করে কোনো একটা ফর্মুলাতে নিতে পারি কিনা যেটাতে ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করা যায়। তো ফার্স্টে আমরা এখানে দেখি যে একে টোটালি ভেঙে ফেলি। তো ভাঙলে যেটা হয় 1/cos x প্লাস
sin x বাই cos x। তো এটা যদি যোগ করলে দাঁড়ায় 1 প্লাস sin x আর নিচে থাকে cos x, আবার সাথে একটা এখানে 1 বাই cos x গুণ ছিল, একবারে গুণ করে দিলাম, গুণ করলে এই জায়গায় হয়ে যায় হলো cos স্কয়ার x। আশা করি এটা বুঝতে কারো সমস্যা নাই। এনিওয়ে, এবার দেখি এই জায়গা থেকে কি এমন ক্যালকুলেশন করলে ইন্টিগ্রেশনের ফর্মুলাতে আসতে পারে। দেখা যাক এই জায়গা থেকে, দেখো আমরা যদি এরকম যদি ক্যালকুলেশনটা করি 1 বাই cos স্কয়ার x প্লাস sin x cos স্কয়ার x কে আমরা একটু এইভাবে ভেঙে দিলাম, তাহলে মনে হয় ইন্টিগ্রেশন একটা ফর্মুলা আনা সম্ভব। দুই লাইন ক্যালকুলেশনগুলো বুঝতে পারবো। এটা মানে হলো sec স্কয়ার x, আর এটা মানে হলো এইটুকু সঙ্গে আমরা বলতে পারি tan x, আর এখানে আমরা বলতে পারি cos x আছে, মানে 1 বাই cos x, 1 বাই cos x মানে আমরা বলতে পারি sec x। এবার আমরা সেই u প্লাস b এর ফর্মুলাটা যদি ইউজ করে দিই তাহলে দাঁড়ায় sec স্কয়ার x ইনটু dx প্লাস tan x sec x ইনটু dx। এবার দেখো দুইটারই তিনটি ফর্মুলা আছে ইন্টিগ্রেশনের, তো আমরা ইউজ করে ফেলি। sec স্কয়ার x সমান হয় হলো জাস্ট tan x প্লাস tan x ইনটু sec x এর ফর্মুলা হলো sec x প্লাস c। এটাই হলো অ্যানসার এই অঙ্কটার জন্য। আশা করি বুঝতে পারছো। তো এই ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আরেকটা কথা একটু বলে রাখি, এক্সাম্পল হিসেবে বলছি, যদি কখনো ত্রিকোণমিতিক ফর্মুলাগুলোর ক্ষেত্রে যে প্রত্যেকটা ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে 6টা যে ত্রিকোণমিতিক ফাংশন আছে sin cos tan cot sec cosec, যেগুলো ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে যে থিটাটা থাকে সেই থিটার সাথে যদি কোনো একটা c থাকে, c বলতে যে কোনো একটা কনস্ট্যান্ট থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10 অথবা a b c d যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কনস্ট্যান্ট ভ্যালু না থাকলে যেই ফর্মুলাটা হতো সেই ফর্মুলাটা হবে, সেই ফর্মুলাটা হবে সাথে যে কনস্ট্যান্ট ভ্যালুটা ছিল x এর সাথে সেটা দ্বারা ভাগ হবে। তাহলে আমরা যদি বলি এখানে ছিল 2, তাহলে আমরা এখানে কি করতাম 2 আবার নিচে 2 দ্বারা ভাগ করতাম। আশা করি বুঝতে পারছো, এটা হলো ফর্মুলা। তো আমরা দেখি আরো একটা অঙ্কের দিকে চলে যাই। আমরা এখন যে অঙ্কটা করবো সেটা আশা করি সবাই পারবে। অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক, আমরা ডিফারেন্সিয়েশনে করে এসেছি এরকম অঙ্ক। cos x root of 1 plus sin 2x into dx, একে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করে ফেলি। sin x plus cos x, আমরা বুঝতেই পারছি sin 2x মানে হলো 2 sin x cos x, আর আমরা এখানে 1 এর বদলে যদি লিখি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x into dx, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো sin x plus cos x বাই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এর ফর্মুলা হয়ে যাচ্ছে। sin x কে ধরি a, cos x কে ধরি b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, দ্যাট মিন্স a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। পরের লাইনে যাচ্ছে না, বুঝতে পারছি এখানে রুট এবং স্কয়ার কাটাকাটি হয়ে যাবে, তো আমি একবারে কাটাকাটি করে দিচ্ছি। বোঝা যাচ্ছে এটা কাটাকাটি 1 থাকে, সো 1 মানে হলো জাস্ট x প্লাস c। আশা করি বুঝতে পারছো, খুব সহজ। তবে এখানে একটা ঝামেলা হয়ে যায় ত্রিকোণমিতি ক্যালকুলেশন করতে চাই, তো ইন্টিগ্রেশন অঙ্কগুলো এত সহজ হয়ে যাবে যে ত্রিকোণমিতি খুব ভালোভাবে পারবে। তার জন্য মানে এমন একটা ব্যাপার, ডিফারেন্সিয়েশনে তোমাকে ত্রিকোণমিতি যতটা এক্সপার্ট হতে হতো তার থেকে অনেক গুণ বেশি এক্সপার্ট হতে হবে ইন্টিগ্রেশন করার জন্য। কিসে বেশি এক্সপার্ট হবে? ত্রিকোণমিতিতে তুমি মানে যতটা এক্সপার্টনেস থাকলে তুমি ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো করতে পারবা, ত্রিকোণমিতিতে যতটা এক্সপার্টনেস থাকলে তুমি ডিফারেন্সিয়েশন ম্যাথগুলো করতে পারো, তার থেকে অনেক বেশি এক্সপার্টনেস থাকতে হবে তোমার ত্রিকোণমিতির উপরে ইন্টিগ্রেশন ভালো করে করার জন্য। মানে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে প্রথম 2 লাইন যদি তুমি ভালোভাবে যদি ক্যাচ না করতে পারো যেখানে কোন ত্রিকোণমিতিক ক্যালকুলেশনটা আমি ইউজ করবো, তাহলে অঙ্কটা যে লাস্টে যেন নিতে পারবো না, সময় নষ্ট হবে। তো এই জন্য
এমন একটা অবস্থা থাকতে হবে ইন্টিগ্রেশন করার সময় তুমি ত্রিকোণমিতিক ক্যালকুলেশন দেখেই তোমার মাথার ভিতর 2-3 লাইন ক্যালকুলেশন করে দেখতে হবে যে হ্যাঁ এর ত্রিকোণমিতিক ক্যালকুলেশনটা এই জায়গায় যেতে পারে, হ্যাঁ এই জায়গায় যদি আমি নিয়ে যাই তাহলে মনে হয় ইন্টিগ্রেশনের ফর্মুলাটা এখানে বানানো সম্ভব। মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে আমি ত্রিকোণমিতিক ক্যালকুলেশনটা করব এমনভাবে করব যেন ওই ত্রিকোণমিতিক ক্যালকুলেশনের মাধ্যমে ইন্টিগ্রেশনের কোন একটা ত্রিকোণমিতিক ফর্মুলাতে নিয়ে যেতে পারি। যদি না নিয়ে যেতে পারো তাহলে কিন্তু তুমি মিলাইতে পারবে না, অঙ্ক হবেই না, কারণ তুমি ফর্মুলা ইউজ করতে পারবে না। এই জন্য বি কেয়ারফুলি ত্রিকোণমিতিতে অনেক বেশি তোমাকে এক্সপার্ট হতে হবে এবং অঙ্কগুলো করার ক্ষেত্রে বি কেয়ারফুল হতে হবে, মানে খুবই কেয়ারফুল হতে হবে তোমাকে যে আমি কোন ত্রিকোণমিতিক ফর্মুলাটা এখানে ইউজ করবো। এটা বলতে পারো যে তুমি করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন এমনিতে পারবা, প্র্যাকটিসের উপর এটা ডিপেন্ড করবে। এনিওয়ে তো আমরা আজকে মোটামুটি অনেকগুলো অঙ্ক সলিউশন করলাম, সাথে দেখি আরও দু একটা অঙ্ক সলিউশন করা যায় কিনা এই জায়গা থেকে। আমরা আরও একটা অঙ্ক সলিউশন করতে পারি এখান থেকে, সেটা হলো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষাতে বারবার আসার মতো একটা অঙ্ক, 1 মাইনাস সাইন এক্স। তো এটা এই অঙ্কটা অনেকের কাছে অনেক বেশি ঝামেলা হয়ে যায়, তো দেখি আমরা কোনোভাবে এর সলিউশন করতে পারি কিনা। তো 1 মাইনাস সাইন এক্স এটাকে কোনোভাবে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন সিম্পলভাবে যদি ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করে তাহলে আসলে উত্তরটাতে আসা সম্ভব হয় না। তো আমরা একটু দেখি বুদ্ধি করে ওপরে এবং নিচে 1 মাইনাস সাইন এক্সকে এর মাঝখানে যে মাইনাসকে প্লাস দিয়ে আমরা ওপরে নিচে গুণ করব, নিচেও একটা 1 প্লাস সাইন এক্স গুণ করব এবং ওপরেও 1 প্লাস সাইন এক্স গুণ করব। ওপরে কিছু ছিল না, মানে জাস্ট 1 ছিল ধরে দিলাম, ওকে, বা 1 না লিখলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা দেখি কি হয়, 1 প্লাস সাইন এক্স আর নিচে হয় a মাইনাস বি হোল স্কয়ার, সরি a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, দ্যাট মিনস a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, তাই নতুন করে বসালাম না, ইন্টু dx ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স এর একটা আমরা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা হলো cos স্কয়ার x ইন্টু dx। এখন আমরা এটাকে আলাদা আলাদা করে দিতে পারি, 1 প্লাস cos স্কয়ার x প্লাস এই যে আমরা ফার্স্ট সেকেন্ড যে ম্যাথটা সলিউশন করলাম তার মতো হয়ে গেছে। এখন দেখুন cos x ইন্টু cos x, এই জায়গা থেকে আমরা বসাতে পারি 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x প্লাস এটা মানে হলো sin আর cos, sin বাই cos x মানে হলো tan x আর 1 বাই cos x মানে sec x। ফার্স্ট অঙ্কটার মতো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে sec স্কয়ার x ইনটু dx e প্লাস b এর ফর্মুলা ইউজ করতে পারি, আবার tan x ইনটু sec এর সাথে dx, এবার আমরা সরাসরি এখানে ফর্মুলাটা ইউজ করে দিতে পারি, sec স্কয়ার x সমান tan x আর এটা সমান হলো sec x প্লাস c, অ্যানসার হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন কথা। তো এই হলো মোটামুটি আমাদের আজকের ইন্টিগ্রেশনের ক্লাস। আমরা পরবর্তীতে আরও বেশ কিছু ক্লাস করবো ইনশাল্লাহ।